ইউনিক লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। দেখো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 দশম শ্রেণী ভূগোল বিষয়ের পার্ট 7। তো এর আগে তোমরা প্রত্যেকটা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 6 পেয়ে গেছো। তো পার্ট 7 হচ্ছে মূলত অক্টোবর মাসের জন্য। তো আজকে যারা চ্যানেলে নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথম কি বলছে, 1 নম্বর দাগের বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো 1-এর 1 কি বলছে দেখো, মরু অঞ্চলের শুষ্ক নদী খাত হলো, 4টি অপশান দেওয়া রয়েছে, প্লায়া, হামাদা, মরুদ্বার এবং ওয়াদি। তো সঠিক উত্তর এখানে হবে অপশান নম্বর ঘ অর্থাৎ ওয়াদি। তো দেখো আমার কাছে যে বই রয়েছে সেই বইয়ের 18 নম্বর পৃষ্ঠাতে দেখো 18 নম্বর পেজ, এটা ছায়া প্রকাশনের একটা বই, টেক্সট বই তোমাদের। তো তোমাদের যেহেতু নির্দিষ্ট কোনো টেক্সট বই নেই তার জন্য আমি পেজ নম্বর লিখে দিইনি বাদিকে। তো আমি তোমাদের কাছে বিভিন্ন ধরনের টেক্সট বই থাকতে পারে, তো আমার কাছে যে বই আছে সেই অনুযায়ী আমি পেজ নম্বর বলে দিচ্ছি। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ওয়াদি একটি আরবি শব্দ যার অর্থ শুষ্ক উপত্যকা। মরুভূমি শুষ্ক নদীখাতকে কি বলে? ওয়াদি বলে। তোমরা এখান থেকে কনফার্ম হয়ে গেলে কোন উত্তরটা সঠিক। তো দেখো খাতাতে তোমরা এইভাবে লিখে দেবে 1 নম্বর দাগের মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হলো, ছোট করে একটা হাইপেন দেবে, তারপর সঠিক অপশান ঘ লিখে উত্তরটা লিখে দেবে ওয়াদি। তো আমি বইয়ের পেজ নাম্বার দেখিয়ে দিয়ে জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই কারণেই যে তোমাদের মনে যাতে কোনো রকম কনফিউশন না থাকে, এই উত্তরটা সঠিক তো এই ধরনের যেন কোনো রকম প্রশ্ন তোমাদের মধ্যে না থাকে, সেই জন্যই কিন্তু আমি পেজ নাম্বার দেখিয়ে জায়গাটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এর পরে চলো 1-এর 2 নম্বর দাগের কি বলছে, যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত নয় সেটি হলো, অর্থাৎ এখানে 3টি এমন প্রক্রিয়া রয়েছে যেটা হচ্ছে নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত আর একটি হচ্ছে যুক্ত নয়। তো দেখো এই অবঘর্ষ, ঘর্ষণ এবং দ্রবণ, এই 3টে অপশান কিন্তু নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত। ঠিক আছে, একমাত্র অপসারণ নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত নয়। এখানে সঠিক অপশান হবে অপসারণ বায়ুর কাজের সঙ্গে কিন্তু যুক্ত। তো আমি তোমাদের বইতে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার কাছে যে টেক্সট বই আছে ছায়া প্রকাশনী, তার এখানে নদীর কাজ তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি দাগ দিয়ে রেখেছি পেন্সিলের সাহায্যে। দেখো অবঘর্ষ ক্ষয় নদীর কাজ, তারপরে দেখো ঘর্ষণ ক্ষয়, তারপরে নিচে দেখো দ্রবণ ক্ষয়, এগুলো কি নদীর ক্ষয়কার্যের সঙ্গে যুক্ত। একমাত্র তাহলে যুক্ত নয় কোনটা? অপসারণ। তো দেখো উত্তরটা তোমরা এইভাবে লিখবে 1-এর 2 নম্বর দাগের যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত নয় সেটি হলো, ছোট করে একটা ড্যাশ দিয়ে সঠিক অপশান খ লিখবে, তারপর উত্তরটি লিখে দেবে অপসারণ। এবার দেখো 1-এর 3 নম্বর দাগের কি বলছে, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যায়। তো এখানে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শরৎকাল 4টে ঋতুর নাম দেওয়া রয়েছে। তো এখানে সঠিক অপশান হবে অপশান নম্বর খ। তো তোমাদের বইতে একটু দেখিয়ে দিই। তো দেখো আমার কাছে ছায়া প্রকাশনীর বই থেকেই সমস্ত কিছু দেখাচ্ছি, তো বারবার আমি ওটা উচ্চারণ করছি না। তো তোমাদের কাছে যদি এই বই থাকে তোমরা পৃষ্ঠার নম্বর নিশ্চয়ই মেলাতে পারবে। তো দেখো পৃষ্ঠা নম্বর 45-এ এখানটায় দেখো নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টির একটা উদাহরণ হচ্ছে উত্তর ভারতে শীতকালে ঘটা পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিপাত। বুঝতে পারছো? তাহলে পরে উত্তর ভারতে বা উত্তর পশ্চিম ভারতে শীতকালে ঘটা পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিপাত কি না নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টির একটা উদাহরণ। তোমরা বুঝতে পারছো কোন সময় হয় না শীতকালে হয়, এই জায়গাটা পড়ে নেবে তাহলে বুঝতে পারবে। তো দেখো উত্তরটা তোমরা 1-এর 3 নম্বর দাগের এইভাবে লিখবে, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যায়, ছোট করে একটা ড্যাশ দিয়ে সঠিক অপশান ক সেটা লিখবে, তারপরে লিখে দেবে শীতকালে। এবারে দেখো 1-এর 4 নম্বর দাগের কি বলছে, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হলো, 4টে অপশান দেওয়া রয়েছে, কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাই। তো এখানে সঠিক অপশান হবে অপশান নম্বর গ অর্থাৎ বেঙ্গালুরু। তো দেখো 127 নম্বর পৃষ্ঠাতে ভারতের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, এখানটায় দেখো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রের পীঠস্থান হলো বেঙ্গালুরু। বেঙ্গালুরুর পরে অবস্থান করছে যথাক্রমে চেন্নাই, হায়দ্রাবাদ, দিল্লি ও পুনে। বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি, এটা ভারতের সর্ববৃহৎ সফটওয়্যার কোম্পানি রপ্তানিকারক অঞ্চল। বুঝতে পারছো? তাহলে সবচেয়ে পীঠস্থান কোনটা না বেঙ্গালুরু, এবং বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। ঠিক আছে, তো দেখো উত্তরটা তোমরা এইভাবে লিখবে 1-এর 4 নম্বর দাগের ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হলো, ছোট করে একটা ড্যাশ দিয়ে লিখবে, অপশান নম্বর গ হচ্ছে সঠিক, এটা অবশ্যই লিখবে, তারপরে লিখবে বেঙ্গালুরু। এবারে দেখো 2 নম্বর দাগের কি বলছে না, একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, দেখা 1 × 4 = 4, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। তো 2-এর 1 নম্বর দাগের কি বলছে দেখো, বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি অবস্থিত বালিয়াড়ি কি নামে পরিচিত। তো দেখো পৃষ্ঠা নম্বর 18-তে ছায়া প্রকাশনীর বই এটা,
তো এখানে দেখো এই জায়গাটা দেখো বারখান। তো বারখান হলো এক ধরনের তির্যক বালিয়াড়ি, প্রধানত বায়ুর প্রবাহপথের সাথে আড়াআড়িভাবে অবস্থিত অর্ধচন্দ্রাকৃতি বালুর স্তূপকে কি বলে? বারখান বলে। বুঝতে পারছো? তো উত্তরটি তোমরা এইভাবে লিখবে 2-1 নম্বর দাগের, বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি অবস্থিত বালিয়াড়ি বারখান নামে পরিচিত। তো বারখান কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখলে ভালো হয়, তো এইভাবে লিখে দেবে। এবার দেখো 2 নম্বর দাগে কি বলছে? হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো। দেখো 11 নম্বর পৃষ্ঠাতে এই নিচের দিকে কি আছে না, করি বা সার্ক। এখানে কি দেখো, উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহ প্রবাহ পথে উৎপাটন বা অবঘর্ষ প্রক্রিয়ায় পাহাড়ের খাঁজে অর্ধ গোলাকৃতি গহ্বর বা হাতলযুক্ত ডেক চেয়ার বা অ্যাম্পি থিয়েটারের মতো ভূমিরূপ সৃষ্টি হয়। তো এই ধরনের ভূমিরূপকে ইংল্যান্ডে করি এবং ফ্রান্সে সার্ক বলে। তাহলে পরে যে ভূমিরূপটি গঠিত হয় তাকে কি বলতে পারি আমরা? করি বা সার্ক। তো দেখো 2 নম্বর দাগের উত্তরটি তোমরা এইভাবে লিখবে, হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম হলো করি বা সার্ক। এটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে। এবারে দেখো 2-3 নম্বর দাগের কি বলছে? ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বতের নাম লেখো। দেখো পৃষ্ঠা নম্বর 75-এ এই নিচে এই জায়গাটাতে দেখো উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ঠিক আছে, তো এখানে অনেকগুলো পার্বত্য মালভূমি অঞ্চলের যে পর্বত শৃঙ্গগুলো আছে সেখানে নাম দেওয়া রয়েছে। এখানে দেখো আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, তাই না? তো সাতপুরা তোমরা নিশ্চয়ই জানো একটা কি, একটা স্তূপ পর্বত উদাহরণ। তাহলে পরে সাতপুরা হবে এক্ষেত্রে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের একটা স্তূপ পর্বতের উদাহরণ। তাহলে দেখো 2-3 নম্বর দাগের উত্তরটি তোমরা এইভাবে লিখবে, ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বতের নাম হলো সাতপুরা। ঠিক আছে, এবারে দেখো 2-4 নম্বর দাগের কি বলছে? ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? তো দেখো 114 নম্বর পৃষ্ঠাতে তোমরা এই জায়গাটাতে দেখবে কার্পাস চাষের বিষয়ে এখানে অনুকূল ভৌগোলিক পরিবেশ দেওয়া রয়েছে। তো এখানে দেখো মৃত্তিকা বা মাটি, চুন ও লবণ মিশ্রিত হালকা দোআঁশ মাটি, কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি এবং চারনোজেম মাটি কার্পাস চাষের পক্ষে আদর্শ। তো ভারতের ক্ষেত্রে কৃষ্ণ মৃত্তিকা এবং রেগুর মাটি কিন্তু কার্পাস চাষের পক্ষে আদর্শ। তো দেখো 2-4 নম্বর দাগের উত্তরটি তোমরা এভাবে লিখবে, ভারতের কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি কার্পাস চাষের পক্ষে আদর্শ। এবার দেখো 3 নম্বর দাগের কি বলছে? সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং দেখো 2 × 2 = 4, মানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে। 3-এর 1 নম্বর দাগের কি বলছে? দেখো বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার 2টি উদ্দেশ্য উল্লেখ করো। তো তোমাদের বইয়ের দেখো 86 পৃষ্ঠাতে এখানে কি আছে দেখো, বহুমুখী নদী পরিকল্পনা বলে পরিকল্পনার উদ্দেশ্য। এখানে ছোট ছোট করে পয়েন্ট করে দেওয়া রয়েছে। এক হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষ, পর্যটন, নৌ পরিবহন, পানীয় জলের যোগান, এইভাবে দেওয়া রয়েছে। তো আমি একটুখানি 2 নম্বরের মতো করে যেভাবে উত্তরটা লিখলে ভালো হয় আমি লিখে দিচ্ছি, খাতায় দেখে নাও। তো দেখো তোমরা 3-এর 1 নম্বর দাগের উত্তরটি এইভাবে লিখবে, বহুমুখী নদী পরিকল্পনার 2টি উদ্দেশ্য হলো ড্যাশ দিয়ে। 1 নম্বর বন্যা নিয়ন্ত্রণ পয়েন্ট করে লিখবে, নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম জলাধার নির্মাণ করে বর্ষার অতিরিক্ত জলকে জলাধারে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা বহুমুখী নদী পরিকল্পনার একটি অন্যতম প্রধান উদ্দেশ্য। এবং দেখো 2 নম্বর জলসেচের প্রসার, নদীর উপর বাঁধ দিয়ে তৈরি কৃত্রিম জলাধার থেকে পার্শ্ববর্তী অঞ্চলের কৃষিজমিতে জলসেচের ব্যবস্থা করা যায়। তো ছোট্ট ছোট্ট করে এই 2টো পয়েন্ট আমি লিখে দিয়েছি, এই 2টো লিখে দেবে। এবার দেখো 3-এর 2 নম্বর দাগে কি বলছে? ভারতীয় কৃষির সমস্যা সমাধানের যে কোনো 2টি উপায় উল্লেখ করো। তো দেখো 117 নম্বর পৃষ্ঠা, এই বইটা যাদের কাছে আছে তারা তো পেয়ে যাবে, আর যাদের কাছে নেই তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো 117 নম্বর পৃষ্ঠাতে অনেকগুলো কি আছে না, ভারতীয় কৃষির সমস্যার সমাধান এখানে দেওয়া রয়েছে। তো 2 নম্বরের জন্য ছোট ছোট 2টো পয়েন্ট আমি এখানে দাগ দিয়ে রেখেছি, কতটা লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো। আর যাদের কাছে বইটা নেই তারা স্ক্রিনশট নিয়ে নেবে। দেখো সরকারি উদ্যোগ 1 নম্বর পয়েন্টে লিখবে, কৃষি সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ক্ষেত্রে সরকারি উদ্যোগের বিশেষ প্রয়োজন। এর মধ্যে অন্যতম হলো ফসল বাজারজাতকরণ ও সংরক্ষণের ব্যবস্থা। চাষিদের কাছ থেকে সরকার যদি সরাসরি ফসল কেনার ব্যবস্থা সর্বত্র চালু করতে পারে তবে চাষিরা ন্যায্য দাম পায় এবং বাজারেও মুদ্রাস্ফীতি ঘটে না।
তো এখান থেকে এই পর্যন্ত লিখলেই কিন্তু হবে, আমি দাগ দিয়ে রেখেছি, ঠিক আছে। এটা 1 নম্বর পয়েন্ট লিখবে। এখানে আরও অনেক পয়েন্ট দেওয়া রয়েছে, তো 2 নম্বর পয়েন্ট এটা লিখতে পারো, ক্ষুদ্রাকৃতি জমি জোতের সমাধান, অর্থাৎ ক্ষুদ্রাকৃতি জমি জোতগুলির সমাধান গল্পে জমি জোতগুলিকে সমবায় ফার্মের অধীনে এনে চাষের পরিকল্পনা করা যেতে পারে, এটা একটা। আর একটা 4 নম্বর পয়েন্টটাকেও তোমরা লিখতে পারো, দেখো কৃষকদের আর্থিক সহায়তা প্রদান, গরিব ও ক্ষতিগ্রস্ত চাষিদের অল্প সুদে কৃষি ঋণ প্রদান, সার বীজ যন্ত্রপাতি কেনার জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে গ্রামীণ বিকাশ ব্যাংক, সমবায় ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠান স্থাপন। এছাড়া কিষাণ বিকাশ পত্র, কৃষি সুরক্ষা যোজনা ইত্যাদি প্রকল্পের মাধ্যমেও কৃষকদের বিশেষ সহায়তা দেওয়া হয়। তো এই 3টে পয়েন্ট আমি দেখালাম, যে কোনো দুটো তোমরা লিখে দেবে। এখানে আরও পয়েন্ট দেওয়া রয়েছে, তোমাদের যদি মনে হয় অন্য পয়েন্ট লিখবে তো সেটাও লিখতে পারো। এবারে দেখো 4 নম্বর দাগের কি বলছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং 3 গুণ 1 সমান 3, মানে প্রশ্নটির মান হচ্ছে 3। তো কি বলছে, ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়ক পথের গুরুত্ব অপরিসীম, বক্তব্যটির যথার্থতা বিচার করো। তো দেখো 134 নম্বর পৃষ্ঠাতে, যাদের কাছে বই নেই তারা এখান থেকেও পড়ে নিতে পারবে। তো এখানে দেখো সড়ক পথের গুরুত্ব বলে কতগুলো কথা দেয়া রয়েছে। তো এটাকেই প্রশ্ন অনুযায়ী একটু সুন্দরভাবে লিখে আমি খাতায় লিখে দিয়েছি, সেটা দেখে নাও। আর যাদের কাছে বই আছে এই জায়গাটা ভালো করে পড়ে নেবে, তার ধারণা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো 4-এর 1 নম্বর দাগের উত্তরটি তোমরা এভাবে লিখবে, ভারতের পরিবহন ব্যবস্থায় সড়ক পথের গুরুত্ব অপরিসীম। যেমন 1 নম্বর, খুব সস্তায় স্বল্প দূরত্বে যাত্রী ও পণ্য পরিবহনে সড়কপথ বহুল প্রচলিত। 2 নম্বর, দেখো ছোট ছোট পয়েন্ট করে লিখেছি, 3 নম্বরের একটা প্রশ্ন, বেশি বড় লেখা যাবে না। 2 নম্বর পয়েন্ট, গ্রামের কৃষিজ ও বনজ সম্পদ চলাচলের ক্ষেত্রে। 3 নম্বর, গ্রামের সঙ্গে শহরের সংযোগ রক্ষার ক্ষেত্রে। 4 নম্বর, শিল্পের প্রয়োজনীয় ও শিল্পজাত পণ্যের পরিবহনে। 5 নম্বর, প্রতিরক্ষার সাজ সরঞ্জাম পরিবহনে। 6 নম্বর, দুর্গম অঞ্চলের উন্নতিতে। 7 নম্বর, গ্রামীণ অর্থনৈতিক বিকাশ ও উন্নয়নে। এবারে প্যারা করে লিখবে, উপরিউক্ত ক্ষেত্র ছাড়াও শিক্ষা সংস্কৃতির প্রসার, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক রাজনৈতিক প্রশাসনিক সুস্থিরতা দান প্রভৃতি বহুবিধ ক্ষেত্রে এক কথায় ভারতীয় সামগ্রিক পরিবহন ব্যবস্থায় হবে, দেখো লিখে দিয়েছি, সামগ্রিক পরিবহন ব্যবস্থায় সড়ক পথের গুরুত্ব অপরিসীম। এবারে দেখো 5 নম্বর দাগের নিচের প্রশ্নটির উত্তর দাও। 5-এর 1 একটি প্রশ্ন আছে এবং শেষ প্রশ্ন এটি, এবং 5 গুণ 1 সমান 5, মানে প্রশ্নটির মান হচ্ছে 5। তো কি বলছে, ভারতের জনবন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো। তো দেখো পৃষ্ঠা নম্বর 128, যাদের কাছে বইটা আছে তারা তো এখানে পেয়ে যাবে, যাদের কাছে নেই তারা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। উত্তরটি তোমরা 5-এর 1 নম্বর দাগের বইতে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, যার জন্য আমি আলাদা করে আর খাতায় লিখিনি, ঠিক আছে। এখান থেকে কিভাবে লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 5-এর 1 নম্বর দাগের দাগ নম্বর দিয়ে লিখবে, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের, এই উপরের কথাটা লিখবে, দেখো লিখে দিয়েছি পেন্সিল দিয়ে, তারতম্যের প্রাকৃতিক কারণসমূহ, ঠিক আছে। অনেক কারণ আছে, তার মধ্যে প্রাকৃতিক কারণটাই লিখতে বলেছে, সেই জন্য লিখবে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণসমূহ বলে কোলন ড্যাশ দেবে, ঠিক আছে। এবারে পয়েন্ট লিখবে 1 নম্বর। 1 নম্বরে কি আছে না, ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি কি আছে, ভূমির উচ্চতা, ঢাল, বন্ধুরতা প্রভৃতি উপাদানের উপর ভিত্তি করে জনবসতি গড়ে ওঠে। সিন্ধু, গঙ্গা ও উপকূলীয় সমভূমি কৃষি, পরিবহন ব্যবস্থা ও শিল্পে উন্নত, তাই জনসংখ্যা খুব বেশি। আবার হিমালয় পার্বত্য অঞ্চল উঁচু ও বন্ধুর হওয়ায় পরিবহন ব্যবস্থা, শিল্প ও কৃষিতে অনুন্নত, তাই জনসংখ্যা এখানে খুবই কম, ঠিক আছে। তো এখান থেকে এই পর্যন্ত লিখলেই কিন্তু হয়ে যাবে একটা পয়েন্ট, পুরোটা লেখার দরকার নেই। আবার দেখো 2 নম্বর হচ্ছে নদ নদী। নদ নদী 5 নম্বরের প্রশ্ন, ওই জন্য আমি ঠিক ততটা করেই দেখিয়ে দিচ্ছি কতটা লিখতে হবে। তো নদ নদীর ক্ষেত্রে এখান থেকে এটা পুরোটাই লিখে দেবে, যে ভারতের গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদী অববাহিকা উর্বর হওয়ায় জনসংখ্যা বেশি। প্রত্যক্ষভাবে নদীর মাধ্যমে জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, পানীয় জল সরবরাহ করা হয়। নদী যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ মাধ্যম হওয়ায় নদী উপত্যকায় শিল্পের বিকাশ ঘটেছে, তাই নদী সমভূমি জনাকীর্ণ। এবারে দেখো পরের পৃষ্ঠা 129-এ কি আছে না, জলবায়ু। এগুলো সব কিন্তু প্রাকৃতিক কারণ, ঠিক আছে। তো জলবায়ুতেও এখান থেকে এই পর্যন্ত লিখবে কি না, জনসংখ্যার স্থানীয় বন্টন জলবায়ুর দ্বারা প্রভাবিত হয়। উপকূলের জলবায়ু সারা বছর মনোরম বলে জনসংখ্যা বেশি। উত্তর পূর্ব পাহাড়ি রাজ্যগুলিতে জলবায়ু স্যাঁতস্যাঁতে বলে জনসংখ্যা কম। আবার উচ্চ হিমালয় পার্বত্য অঞ্চলে অত্যাধিক শৈত্য এবং থর মরু অঞ্চলে অত্যাধিক গরম ও স্বল্প বৃষ্টির কারণে স্থানগুলি জনবিরল। বৃষ্টিপাতের বন্টন জনসংখ্যার বন্টনের উপর প্রভাব ফেলে,
তো এই পর্যন্ত লিখে দেবে। তারপরে হচ্ছে 4 নম্বর মৃত্তিকা পয়েন্ট লিখবে। তো মৃত্তিকা এখান থেকে পুরোটাই লিখবে, ওই জন্য দাগ দিয়ে নিয়ে আলাদা করে। উর্বর লাল মাটি, কৃষ্ণ মৃত্তিকা ও পলি মাটি চাষ আবাদের উপযোগী। এসব মাটিতে ধান, গম, পাট, তুলা, আখ প্রভৃতি ফসল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। ভারতের প্রধান নদী অববাহিকা অঞ্চলগুলিতে এই ধরনের উর্বর মাটি প্রাধান্য থাকায় এইসব অঞ্চলে কৃষিজীবী মানুষের আধিক্য দেখা যায়। 5 নম্বর দেখো জলাশয় ও ভৌমজল। তো এখানে এটাও পুরোপুরি লিখে দেবে যে জল নিকাশি ব্যবস্থা, ভৌম জলস্তরের গভীরতা ও প্রাপ্তি, জলাভূমির অবস্থানের প্রভৃতির গ্রামীণ জনসংখ্যাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। থর মরুভূমির জনবন্টন বেশিরভাগ ক্ষেত্রেই জলের উৎসের উপর নির্ভরশীল। বন্যাপ্রবণ অঞ্চলগুলিতে যেখানে জল নিকাশি ব্যবস্থা উন্নত সেখানে প্রচুর মানুষ বসবাস করে। সমভূমি অঞ্চলের মধ্যে যেখানে ভৌমজল সহজে পাওয়া যায় সেখানে কৃষিকাজ উন্নত বলে জনসংখ্যাও বেশি। 6 নম্বর পয়েন্ট দেখো বনভূমি। তো উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গভীর বনভূমি বসবাসের প্রতিকূল পরিবেশ হওয়ায় জনসংখ্যা কম। তবে বনভূমির সীমান্তে অঞ্চল বন্যজ কাঠ, যেমন বিভিন্ন ধরনের কাঠ, মধু, লতাপাতা, ফলমূল ইত্যাদি সংগ্রহের কারণে জনবসতি গড়ে উঠতে দেখা যায়। এবং শেষ পয়েন্ট লিখবে 7 নম্বর খনিজ সম্পদ। খনিজ উত্তোলক অঞ্চলের কাজের সুযোগের সম্ভাবনা বাড়তে থাকে, ফলে ধীরে ধীরে বসতি গড়ে ওঠে। ছোটনাগপুর মালভূমি ভারতের খনিজ ভাণ্ডার হওয়ায় এখানে বহু মানুষের বাস। একই কারণে বাইলাডিলা সালেম অঞ্চল জনাকীর্ণ। ঠিক আছে, এই যে 7টি পয়েন্ট আছে এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। যাদের কাছে বই আছে বই থেকে লিখবে, যাদের কাছে বই নেই আমি দেখিয়ে দিলাম, এখান থেকে লিখে দেবে। তো এই ছিল দশম শ্রেণীর ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 7 অংশ। তো ক্লাস 10 অন্যান্য সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 7 যদি তোমরা পেতে চাও তাহলে পরে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।